আকাশপথ কাঁপছে, গুড়গুড় শব্দ তুলছে উপস্থিত মেঘ, ঝোড়ো হাওয়ায় কুপোকাত ধরণী। সেন্ট পিটার্সবার্গের ব্যস্ত রাস্তায় নেমেছে তুমুল বর্ষণ। হাওয়ার শনে পাল্লা দিয়ে এগোচ্ছে মাফিয়ার শ্যাডো মনস্টারের কাওয়াসাকি নিনজা এইচ2আর বাইক। বাইকের সে কি বেগ, তার দুই চাকার রুষ্ট চাপে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে বৃষ্টির ছিটে ফোঁটা। সুদর্শনের গা ভিজে জুবুথুবু অবস্থা, পরনের কালো রঙা শার্টখানা সিক্ত হয়ে লেপ্টে আছে বলিষ্ঠ দেহে। ডান হাতে বাইকের থ্রটল ঘুরিয়ে যুবক ফের গতি বাড়ালো বাইকের। তার পেছন পেছন এগোচ্ছে বই ভর্তি ট্রাক দুটো। নিজেদের সর্বোচ্চ বেগ কাজে লাগিয়েও ট্রাক দুটো কেমন পিছিয়ে পড়েছে দেখো। কিছুতেই নাগাল পাচ্ছে না মাফিয়া বিস্টের। মনস্টার প্যারাডাইস প্যালেসের সুউচ্চ মূল ফটকের সম্মুখে দাঁড়িয়ে আছে অ্যালেক্স। কবজি উল্টে তাকিয়ে আছে ঘড়ির কাঁটার পানে। গম্ভীর মুখর মুখাব্বয়ে ফুটেছে চিন্তিত ছাপ। কপালে পড়েছে গোটা কতক চাপা বিরক্তির ভাঁজ। চোয়ালের পেশি শক্ত তার। দাঁত কিরমির করে চিরবিরিয়ে বিড়বিড় করছে, অন দ্য ওয়ে থেকে ব্যাক করার মানে কি? মনস্টার তো এর আগে কখনো এমনটা করেনি। তার কাছে সবার আগে কাজ, তারপর অন্য কিছু। তাহলে আজ কেন? কথাটুকু পূর্ণ করবার ফুরসত মেলেনি অ্যালেক্সের। তার আগেই পেছন থেকে 2 কদম এগিয়ে এসে দাঁড়ালেন অ্যাডুইন। 2 হাত পকেটে গুজে জনাব ভাব ধরেছে গম্ভীর। চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি তার। ঠোঁটের কোণে ঝুলছে এক চিলতে রহস্যময় বাঁকা হাসি। সে কেমন হুট করেই বাঁকা কণ্ঠে ঠেস দিয়ে বলল, কি অ্যালেক্স, এবারের বাজিটা তাহলে আমিই জিতলাম, তাই না বলো? তখনই শক্ত চোয়ালে ঘাড় বাঁকিয়ে তাকায় অ্যালেক্স। নাকের পাটা ফুলিয়ে ফোঁস করে ওঠে সাপের ন্যায়। অথচ তার এরূপ দৃষ্টি অবলোকন হওয়া মাত্রই তাচ্ছিল্যের হাসি ফুটল অ্যাডুইনের ঠোঁটের কোণে। এতে বোধহয় রাগ বাড়ল অ্যালেক্সের। যুবক কেমন চিরবিরিয়ে বলে ওঠে, ইউ ডাম্প, তুই হয়তো ভুলে যাচ্ছিস, ক্ষণিকের মোহে ডুবে থাকার স্বভাব মনস্টারের নেই। যেদিন তার মোহ কাটবে সেদিন সে তোকে সহ ওই মেয়েকে ছিঁড়ে খুঁড়ে ফেলবে। তাছাড়া এত সহজে আমি হারছি না অ্যাডুইন। মনস্টারকে তোমার পাতানো জাল থেকে খুব শীঘ্রই বের করে আনবো আমি, তুই জাস্ট দেখতে থাক। এহেন কথায় সহসা ঘাড় কাত করে তাকায় অ্যাডুইন। সরু দৃষ্টে একাধবার আপাদমস্তক পরখ করে নেয় অ্যালেক্সকে। পরক্ষণে গালের ভাঁজে খানিক জিভ ঠেলে হাসল গম্ভীর পুরুষ। রয়ে সয়ে জবাবে বলল, কোনটা ক্ষণিকের মোহ আর কোনটা অবসেশন তার পার্থক্য তোর মতো অবদের হবে না অ্যালেক্স। তুই জাস্ট দেখতে থাক। একদিন ওই সাধারণ মেয়েটাই আমাদের রুস্তি কিংয়ের বেঁচে থাকার একমাত্র কারণ হবে। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য অ্যালেক্স। মুখাব্বয়ে রং ফুটেছে লালাভ আবরণ। সে তখনই হামলা বসালো অ্যাডুইনের উপর। শক্তপোক্ত হাতের হিংস্র বগল থাবায় আঁকড়ে ধরল অ্যাডুইনের ঘাড়। হাতের জোর বাড়িয়ে কটমট ধ্বনিতে আওড়ালো, রুস্তি কিংয়ের অর্ধেকটা জীবন যেভাবে দুর্বলতা ছাড়া কেটেছে, তার বাকিটা জীবনও ঠিক একইভাবে দুর্বলতা ছাড়া কাটবে। রুস্তি প্যারাডাইসের কিং ওরফে শ্যাডো মনস্টার আগেও হার্টলেস ছিল, পরবর্তীতেও হার্টলেস থাকবে। রুস্তি প্যারাডাইসের ভবিষ্যতের জন্য মনস্টারের হার্টলেস থাকা অতীব প্রয়োজন বাস্টার্ড। ঠিক এই কারণে ওনার জীবনে আমি কোনো ধরনের দুর্বলতা আসতে দিব না। দরকার হয় ওই দুর্বলতাকে আমি নিজ হাতে উচ্ছেদ করব। তারপর ওই দুর্বলতার কোনো স্থান থাকতে দেব না মনস্টারের লাইফে। অ্যান্ড ইট ইজ ফরমোস্ট ডিউটি। আর আমার ডিউটির মাঝখানে বাধা হয়ে যে বা যারাই আসবে, তাদের সবকটাকে নিঃশেষ করে ফেলবো আমি। মাইন্ড ইট। কাশছে অ্যাডুইন। 2 হাতে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত সে। ঘাড়ের উপর আটকে রাখা শক্তপোক্ত হাতখানার সে কি জোর। ধীরে ধীরে পিষে নিচ্ছে অ্যাডুইন বেচারার ঘাড়ের হাড়।
অ্যালেক্স থামছে না আজ। শক্ত জলে হাতের জোর বাড়াতেই অদূর থেকে ভেসে এলো বাইকের ভ্রুম ভ্রুম শব্দ। তৎক্ষণাৎ স্থবির হলো অ্যালেক্স। তার কুঁচকানো দৃষ্টি গিয়ে আচানক ঠেকল সম্মুখে। অদূর থেকে এগিয়ে আসছে এক ছটা কালো। সঙ্গে রয়েছে কংক্রিটের রাস্তার উপর গাড়ির চাকার জোরালো ঘর্ষণে উৎপন্ন রুষ্ট আওয়াজ। হতবম্ব অ্যালেক্স। হতবিহ্বলতায় অজান্তেই খানিক ঢিলে হলো তার শক্ত হাতের বাঁধন। তখনই সুযোগটুকু কাজে লাগায় এডুইন। সহসা অ্যালেক্সের হাতের বাঁধন হতে আলগোছে নিজের ঘাড় ছাড়িয়ে সরে দাঁড়ায় 2 কদম। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়া আচানক নিজ শক্ত হাতের বলিষ্ঠ পাঁচ বসিয়ে দেয় অ্যালেক্সের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত ডানগাল বরাবর। ঘটনার আকস্মিকতায় ভরকায় অ্যালেক্স। সহসা গাল বাঁকিয়ে দাঁড়িয়ে রইল গম্ভীর মানব। পরক্ষণে মস্তিষ্ক খানিকটা সচল হতেই যেই না চোয়াল শক্ত করে শটান হয়ে দাঁড়াবে, অমনি সম্মুখ থেকে ধেয়ে আসে মনস্টারের বাইক। হাওয়ার গতিতে সকলকে উপেক্ষা করে ছুটে যায় প্যালেসের ড্রাইভওয়ে দিয়ে। পেছন পেছন ট্রাক দুটো ছুটল একই গতিতে। অ্যালেক্স ডুবেছে হতবম্বতায়। চোখ দুটো বিস্ময়ে গোল হয়েছে তার। হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরোল, মনস্টার আবারও ট্রাক ভরে কি নিয়ে এসেছে? দীর্ঘ বৃক্ষশোভিত প্রশস্ত ড্রাইভওয়ে পেরিয়ে দ্রুতবেগের বাইকটা আচানক এসে থামল প্যালেসের প্রবেশদ্বারে। মুহূর্ত ব্যয়ে বাইকের গা হতে নেমে এলেন মনস্টার মহাশয়। কালবিলম্ব না করে ছুট লাগালেন প্যালেসের অভ্যন্তরে। পায়ের গতি নিরবিচ্ছিন্ন যুবকের, ছুটছে জোরালো ভঙ্গিতে। মাথার উপর বসে আছে হেলমেট, পরনে শার্টখানার আধভেজা অবস্থা। দ্রুত পদে গ্রাউন্ড ফ্লোরে এসে পা রাখতেই পেছন থেকে ছুটে এলো এডুইন। সবজান্তা বিচক্ষণী পুরুষ ভাব ধরলেন অজানার। ব্যস্ত মনস্টারের পিঠের পানে নজর রেখে কপট স্নিগ্ধ গলায় জিজ্ঞেস করল, মনস্টার, আপনি আবার চলে এলেন যে? ইজ এভরিথিং ওকে? তৎক্ষণাৎ জবাব দেয়নি রুড মানব। পায়ের গতি এলিভেটরের পানে এগিয়ে নিয়ে গমগমে গলায় শোধালেন, খাবার নিয়ে আয়। থমকায় এডুইন। পা দুটোয় তার আচানক ভর করল রাজ্যের সব ভার। চোখ দুটোয় নেমেছে হতবম্বতার ছাপ। কানে ভুল শুনল কিনা যাচাই করতে হতবাক কণ্ঠে আরেকবার প্রশ্ন তুলতেই যাবে, তার আগেই দেখা গেল মনস্টার প্রবেশ করেছে এলিভেটরে। ব্যগ্র হাতে আঙুল চাপছে সুইচ বোর্ডে। হতবম্ব এডুইনের সম্মুখেই ধীরে ধীরে বন্ধ হলো এলিভেটরের দুয়ার। আড়াল হলো রুড মানবের বলিষ্ঠ দেহখানা। এডুইন তখনও দাঁড়িয়ে আছে ঠায়। তার অবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরোল, মুনবাট খায়নি এখনো? অন্ধকারাচ্ছন্ন কক্ষ। মেঝেতে নীরবে বসে আছে সপ্তদশী। বুকের কাছে গুটিয়ে রেখেছে 2 পা। মুখ লুকিয়ে রাখা পায়ের ভাঁজে ক্ষণে ক্ষণে কাঁপছে সপ্তদশীর ক্ষুদ্র বদন। বিদঘুটে অন্ধকারেও ভেসে আসছে তার ফোঁপানোর শব্দ। একজোড়া দাম্ভিক কদম তখনই এসে দাঁড়ালো বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত কক্ষের দোয়ার পানে। কদম জোড়ার মালিক বড্ড অস্থির। বুকের ওঠানামার গতি জোরালো তার। হন্য চোখ দুটো অন্ধকার হাতড়ে খুঁজছে বোকা মানবীকে। কিয়ৎক্ষণ বাদেই মানবীর আধারে ছেয়ে থাকা বদনখানি ধরা পড়ল রুড মানবের দৃষ্টিপটে। অমনি পায়ে গতি টানল মুগ্ধ। তড়িঘড়ি করে এগিয়ে এসে এক হাঁটু গেড়ে ধপ করে বসল সপ্তদশীর সম্মুখে। হুটহাট কারো উপস্থিতি টের পেয়ে আলগোছে মাথা তুলে মাহি। ফোলা ফোলা চোখ দুটো পিটপিট করে সম্মুখে তাকাতেই ভরকায় বোকা মানবী। সহসা চেঁচিয়ে ওঠে ভয়ে। ভয়ালো আবহে দেহখানি পিছিয়ে নিতে উদ্যত সে। ঠিক তখনই সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা রুড মানব কেমন তড়িঘড়ি করে ব্যস্ত হাতে নিজের মাথা থেকে হেলমেটটা একটানে খুলে এনে ভরাট কণ্ঠে শুধালো, হেই চাশমিশ, ইটস মি, মুগ্ধ। আর ইউ ওকে? প্রথমবার, হ্যাঁ।
ঠিক প্রথমবার রুডমানব আগ বাড়িয়ে নিজের পরিচয় দিল, তাও আবার সপ্তদশীর কাছে। মাহি কেমন হাঁ করে তাকিয়ে আছে মানবের পানে। মেয়েটার চোখে মুখে হতবম্বতার ছাপ স্পষ্ট। বিস্ময়ে চোখ উঠেছে ললাটে। বিস্ময়ের রেশে তুলতুলে অধর যুগলের ফাঁক বেড়েছে একটুখানি। জিভে ডগা দিয়ে অস্ফুটে বেরুল, আপনি? রুডমানব গম্ভীর। হুটহাট মুখাব্যয়ে নরম ভাবভঙ্গিমা ধরার স্বভাব নেই তার। আজও ব্যতিক্রম ঘটেনি সেই স্বভাবে। অস্থির বাদামি চোখজোড়ায় এতক্ষণে নামল খানিক শিথিলতা। গোটানো ললাটের চামড়া হাল ছেড়েছে নিজেদের। চিরায়ত স্বভাবের বশীভূত হয়ে ঘন কালো ভ্রুদয়ের মাঝে মেকি ভাব ধরে আটকে আছে 2-3টে ভাঁজ। হালকা খাদযুক্ত চোয়ালখানা ফুটে আছে শক্তভাবে, যেন কোনো নিখুঁত ভাস্কর্যের নিদর্শন। বাদামি ঠোঁট দুটোর নিম্নাংশে ঝুলন্ত প্লাটিনাম রিংটা কেমন চকচক করছে দেখো। সপ্তদশীর অপেক্ষায়িত নজর দীর্ঘ হলো। উত্তরের আশায় এখনও চেয়ে আছে একদৃষ্টে। গম্ভীর পুরুষ এতক্ষণে দৃঢ় চোয়ালখানা নাড়লেন তার। গমগমে গলায় কেবল প্রতি উত্তরে বললেন, ওঠ। মুহূর্তেই টনক নড়ে ওঠে মাহির। যুবকের উপস্থিতি নিশ্চিত হতেই কপাল কুঁচকে গেল মায়াবিনীর। এক আকাশসম রাগে ঘৃণায় ছেয়ে গেল তার সুশ্রী গৌরবর্ণা মুখখানা। শক্ত হলো নরম চোয়াল, তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগাটা মুহূর্তেই ঝংকার দিয়ে লাফিয়ে উঠল কেমন। তিক্ত বিরক্ত কণ্ঠে শুধালো, কেন? আবার কোন অঘটন ঘটাতে চাচ্ছেন? কপালের ভাঁজ গাঢ় হলো মুগ্ধর। চোয়ালের রেখা টান টান। যুবক আলগোছে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। ততক্ষণে কক্ষের দুয়ারের কাছে মেয়ের ট্রলি ভর্তি খাবার নিয়ে হাজির। ভেতরে ঢোকবার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নীরবে। রুডমানব তখন আওয়াজ তুললেন কণ্ঠায়। সপ্তদশীর পানে ঠায় দৃষ্টি বজায় রেখে মেয়েদের উদ্দেশ্যে গমগমে গলায় বললেন, ভেতরে আন সব, অ্যান্ড টার্ন অন দ্য লাইটস। সহসা হুকুম তামিলে মত্ত হলেন মেট। নত মুখে কাপা কাপা হাতে ট্রলিখানা ঠেলে ঠুলে নিয়ে ঢুকলেন কক্ষে। অতপর পদযুগলের গতি টানলেন ডিভান অবধি। সেথায় ট্রলিটা দাঁড় করিয়ে রেখে আলগোছে পা ঘোরালেন সুইচবোর্ডের দিকে। 2 আঙ্গুল নাড়িয়ে সুইচবোর্ডের সবগুলো সুইচ চাপতেই মুহূর্তেই আলোকিত হলো বিদ্ঘুটে অন্ধকারে নিমজ্জিত কামরাটি। কাজ শেষ। বাধ্যমের তখনই পা ঘুরিয়ে চলে গেলেন কক্ষ ছেড়ে। রুডমানব এবার ফের বাঁকালেন নিজের মেরুদণ্ডের হাড়। সামান্য ঝুঁকিয়ে সে আগ বাড়িয়ে সপ্তদশীর কনুই আঁকড়ে ধরতে গেলে তার হাতখানা এক ঝটকায় সরিয়ে দেয় রাগিনী মানবী। তিরস্কারের সুরে ঝাঝালো কণ্ঠে বলে বসে, ছোবেন না আমায়। সহসায় দৃষ্টি তীক্ষ্ণ হলো মুগ্ধর। মাথাটায় আবারও রাগ বাড়ছে তরতর করে। তবে যুবক এবার সামলালো নিজেকে। ঠোঁট গোল করে খানিক জোরালো নিঃশ্বাস ফেলে গুটিয়ে নিল নিজের হাতখানা। পরক্ষণে নিজের চিরায়ত স্বভাবের রুট কণ্ঠে আওড়ালো, এই বান্দির মেয়ে, ওঠ। নাকি কান্না বাদ দিয়ে খাবারগুলো গেল। নাক ফুলল মাহির। ঘৃণায় জমে গেল অন্তর। কপালে ঝাঝালো প্রতিচ্ছবি ফুটিয়ে গমগমে গলায় প্রতি উত্তরে আওড়ালো, খাবো না আমি। যুবকের রাগের পারদ তরতর করে বিপদসীমা অতিক্রম করার পায়তারা চালাচ্ছে। অস্থির হয়েছে নিঃশ্বাস। রাগের পরিতুষ্টিতে যুবকের হাত দুটো তখনই উঠে গেল কোমরে। উপরিভাগের দাঁত কপাটে আলগোছে চাপ বসালো নিম্নাংশের ঠোঁটের মাঝে। সেথায় কিয়ৎক্ষণ দাঁত কপাটি রুষ্ট স্পর্শ বসিয়ে দিতেই মুগ্ধ আলগা করল নিজের অধর। পরক্ষণেই কেমন হুঙ্কার ছুঁড়ে শুধালো, দেখ দের ব্যাটারি, মেজাজ কিন্তু এমনিতেই ভীষণ খারাপ আমার, সো আই অ্যাম ওয়ার্নিং ইউ। নতুন করে রাগাস না আমায়। তাড়াতাড়ি উঠে খাবারগুলো খেয়ে নে। শুনল সপ্তদশী, তবে গা করল না সেই বাক্যে।
ঘাড়তেরামির জোরে ঠায় বসে রইল মেঝেতে। এদিকে রাগী মানব দাঁত কিরমির করছে ফের। মেয়েটার পানে আরেকবার তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, কি হলো, ওঠ। এবারে গা করল মাহি। তখনই নিজের অগ্নিদৃষ্টি যুগল একযোগে তাক করল রুড মানবের পানে। চোয়াল শক্ত করে ঝাঝালো কণ্ঠে তৎক্ষণাৎ আওড়াল, আপনি আমার দুই চোখের সামনে থেকে সরুন নির্দয় বিষ্ট। জুতো মেরে গরুদান করা আপনার স্বভাবে থাকলেও তা আমার ধাঁচে নেই। নির্দয় মানবকে এবার আর পাইকে। সে কেমন গজগজ করতে করতে গোটাতে লাগলো নিজের ভেজা শার্টের হাতা। কণ্ঠে একরাশ রূঢ়তা ঢেলে শুধালো, তোর কোন গালটা বেশি চুলকাচ্ছে বান্দির মেয়ে? অবদের ছাপ ফুটল সপ্তদশীর মুখাব্যয়ে। কপালে মিলল দুটো গাঢ় ভাঁজের ছাপ। ফোলা ফোলা চোখ দুটো সংকুচিত হয়েছে খানিক। কিয়ৎক্ষণ চুপ থেকে পরক্ষণেই সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, মানে? তখনই সপ্তদশীর সম্মুখে মেরুদণ্ড বাঁকিয়ে সামান্য ঝুঁকে আসে মুগ্ধ। শক্ত চলে কটমট শব্দ তুলে তর্জনী ছোয়ালো মাহির তুলতুলে গালে। তৎক্ষণাৎ নাকমুখ কুঁচকে নেয় মাহি। রাগে ক্ষোভে দাঁত করছে কিরমির। রুডমানব গভীর দৃষ্টে দেখল তা। মাহির ডান গালে খানিকটা আঙুল নাড়িয়ে কুড়গলায় আওড়াল, বহুদিন আমার হাতের জোরালো আদর না পেয়ে তোর গাল দুটো বড্ড চুলকাচ্ছে, তাই না বান্দির মেয়ে? তাই তাড়াতাড়ি বলে দে, কোন গালটায় বেশি চুলকানি হচ্ছে? সেখানে দুই একটা কষিয়ে থাপ্পড় বসালেই দেখবি শান্তি। নাক টানল মাহি। ধীরে ধীরে পর্দা সরালো অক্ষিপুটে সম্মুখ হতে। সুদর্শন নির্দয় মানবের পানে কিয়ৎক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণেই উঠে পড়তে উদ্যত হল। মুগ্ধ সরে গেল তখনই। নজর অন্যত্র সরিয়ে বাজখাই কণ্ঠে বলল, তাড়াতাড়ি খেয়ে নে। মাহি শুনল সব। নতমুখে নাক টেনে টেনে এগোলো খাবারের টলির দিকে। তবে মেয়েটা আজ বড্ড সাহসী বোধ হয়। টলির পানে এগিয়ে এসে খাবার খাওয়া তো দূর, সে উল্টো শক্ত চোয়ালে তেজি ভাব ধারণ করে তখনই এক হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল ট্রলি ভর্তি খাবার। মুহূর্তেই ঝনঝনিয়ে উঠল চারপাশ। কাচের বাসনকোসন সব কেমন গুড়িয়ে গেল নিমিষে। এহেন কাণ্ডে আচানক ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। রাগে থরথর করে কাঁপতে থাকা সপ্তদশীর পানে সরুদৃষ্টে নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। অতঃপর ঠোঁটের কোণে হুট করেই ঝোলালো এক অদ্ভুত বাঁকা হাসির রেশ। মুখাব্যয়ে এক আকাশসম নির্লিপ্ততা বজায় রেখে হুঙ্কার ছুঁড়ে ডাকল, গার্স! ভরকালো মাহি। লোকটা আবার তাকে উত্তম মধ্যম দিয়ে বসবে কিনা সেই চিন্তায় চিন্তিত বেচারি। এরই মধ্যে কক্ষে ছুটে এলেন দুজন গার্ড। হুকুমের আদেশে নতমুখে দাঁড়িয়ে থাকতেই মনস্টার কেমন গমগমে গলায় আদেশ ছুড়ল, ডাইনিং থেকে ক্রোকারিস নিয়ে আয়, আমার বান্দির মেয়ের রাগ উঠেছে আজ, যা তাড়াতাড়ি নিয়ে আয় সব। সহসা ঘাড় নাড়িয়ে চলে গেলেন গার্ড দুজন। মুগ্ধ তখনও একদৃষ্টিতে চেয়ে আছে মাহির পানে। সপ্তদশী কাঁপছে। তার ক্ষুদ্র বদনের কম্পন আদৌ রাগের জন্য নাকি ভয়ে তা কে জানে। যুবক বাঁকা হেসে আচানক দুই পা পিছিয়ে গিয়ে বলিষ্ঠ দেহখানা এলিয়ে দিল কাউচের কোলে। দুই পা দুই দিকে ছড়িয়ে রেখে হাত দুটো উঁচিয়ে রাখল কাউচের কাঁধে। তার দৃষ্টি এখনো অনড়। মেয়েটাকে দৃষ্টি দিয়েই মেরে ফেলার এক অদ্ভুত প্রচেষ্টা তার মধ্যে চলমান। ঘর ভর্তি বিদেশি দামি দামি ক্রোকারিস এনে হাজির করা হয়েছে। সপ্তদশীর হাতে দেওয়া হয়েছে একখানা হকি স্টিক। তবুও হতবম্ব মাহি। বোকার ন্যায় চেয়ে আছে রুড মানবের পানে। মুগ্ধ কেমন ঘাড়কাত করে তাকিয়ে আছে দেখো। নিখাত সৌন্দর্যের প্রতীকী ভ্রুদয় খানিক উঁচিয়ে সুদর্শন আচানক বলল, নে ভাঙ, যত ইচ্ছে ভাঙ, শেষ হলে আবার আনব। সপ্তদশী চিবুক নামালো গলার কাছে। অপরাধিত্বে ছেয়ে গিয়েছে তার মুখ। এতক্ষণে রণচণ্ডী ভাবখানা কোথায় যে উড়ে পালালো কে জানে।
সে কেমন মিনমিনে স্বরে বলে ওঠে, পারবো না আমি। সহসা পায়ের উপর পা তোলে মুগ্ধ, এদিক ওদিক ঘাড় নাড়িয়ে ফোটালো শব্দ করে। অত্যন্ত ঠান্ডা অথচ নিরেট কণ্ঠে আলটিমেটাম ছুঁড়ে বলল, এগুলোর গায়ে হকি স্টিক চালাতে না পারলে ওই স্টিক আমি তোর গায়ে ভাঙব। মাইন্ড ইট। আঁতকে ওঠে মাহি, ভয়ে কেঁপে ওঠে তার সর্বাঙ্গ। কাঁপা কাঁপা হাতে শক্ত করে চেপে ধরল হকি স্টিকটা। পরক্ষণেই শরীরে এক অদ্ভুত তেজ জ্বালিয়ে ইচ্ছে মতো হকি স্টিক চালালো ক্রোকারিসগুলোর উপর। সপ্তদর্শী থামছে না আজ। ছলো ছলো চোখে নিজের মনে সকল বিষ ঢেলে ভেঙে গুড়িয়ে দিচ্ছে নির্জীব কাচের বাসন কোসন। পুরো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কাচের চূর্ণ। প্রায় মিনিট 10 ধরে চলল সপ্তদশীর প্রলয়ঙ্কারী অভিযান। তবুও ঘরের 4 ভাগের 1 ভাগ ক্রোকারিস ভাঙার সাধ্যি হয়েছে তার। বাকিগুলো পড়ে আছে ঠায়। মাহি বড় ক্লান্ত, বুক ফুলিয়ে হাঁপাচ্ছে ভীষণ। হাঁপাতে হাঁপাতে আলগোছে চোখ তুলে তাকালো মুগ্ধর পানে। মুহূর্তেই দৃষ্টিগোচর হলো যুবকের অনর বাদামি চোখ দুটো। সঙ্গে সঙ্গে চোখ নামায় মাহি। রুডমানবের চোখের পানে বেশিক্ষণ তাকিয়ে থাকবার সাহস হয় না তার। আজও হলো না তেমন। সপ্তদশী থেমে যেতেই আচমকা বসা ছেড়ে উঠে দাঁড়ায় মুগ্ধ। 2 হাত পকেটে গুজে নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। অতঃপর ঠোঁটের আগা বাকশূন্য রেখে মেয়েটার হাত থেকে হকি স্টিকটা আলগোছে নিয়ে নিল নিজের হাতে। এরূপ কাণ্ডে ভরকায় মাহি। সহসা স্বনিগ্ধ দৃষ্টি উঁচিয়ে তাকাতেই দেখল যুবক কেমন কুর হাসছে। নিজের পাহাড় সম উঁচু ঘাটটা সামান্য নুয়ে এনে মাহির মুখের কাছে মুখ এনে হিসিয়ে বলছে, শেষ। এইটুকু ভেঙেই মাথা ঠান্ডা হয়ে গিয়েছে। বোকা মেয়ে, ওয়েট, আমি দেখাচ্ছি রাগ উঠলে কিভাবে ভাঙতে হয়। সহসাই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল মাহির। এক অজানা ভয়ে কেঁপে ওঠে তার ক্ষুদ্র তনু। ভরকানো কণ্ঠ ফুঁড়ে কিছু আওড়াতেই যাবে, তার আগেই ঘটে গেল বিরাট অঘটন। নির্দয় মানব কেমন বাঁকা হেসে শুরু করল তার ধ্বংসযজ্ঞ। নির্দয়তার স্পষ্ট ছাপ ফুটিয়ে তুলে শক্ত হাতের জোরালো কায়দায় হকি স্টিক চালাতে লাগলো ঘর ভর্তি ক্রোকারিসের গায়ে। সে কি বিকট শব্দে মেতেছে কক্ষ। চূর্ণ বিচূর্ণ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চারদিকে। ভয়াতুর সপ্তদশী হাত চেপেছে কানে। তটস্থ হয়েছে তার বদন। কুঁচকে গিয়েছে চোখ মুখ। অথচ রুডমানব থোড়াই থামল। একাকার সম রাগে গুড়িয়ে দিচ্ছে সব। সম্পূর্ণ কক্ষ জুড়ে আপাতত নীরব শান্তি বিরাজমান। যুবক থেমেছে। চোখের পলকে গুড়িয়ে ছেড়েছে ঘর ভর্তি কাচের বাসন কোসন। আপাতত রুডমানব দাঁড়িয়ে আছে কাউচের সম্মুখে। জানালার দিকে মুখ করে সিগার ফুঁকছে অনবরত। সপ্তদশী কাঁদছে। ফুপিয়ে ফুপিয়ে কাদার দরুন হেঁচকি তুলছে বারংবার। নির্দয় মানব তখন আচানক দাঁতে দাঁত পিষে বিরক্ত ভরা কণ্ঠে বলল, এই বান্দির মেয়ে, ফ্যাচ ফ্যাচ করা বন্ধ কর। সহসাই থেমে গেল মাহি। ছলো ছলো দৃষ্টিযুগল বলিষ্ঠের পিঠ বরাবর তাক করে আলগোছে চোখ দুটো মুছে নিল হাতের উল্টো পিঠে। ভগ্ন হৃদয়ে ভঙ্গুর কণ্ঠে বলে ওঠে, আপনি ঠিক কবে আমায় একটু শান্তি দেবেন বিস্ট। থামল মুগ্ধর ব্যস্ত হাত। মুখাব্বয়ে এক পশলা শ্লেষাত্মক ভঙ্গিমা ফুটিয়ে শরীর ঘুরিয়ে দাঁড়ালো সে। ফের সিগারে লম্বা একখানা টান বসিয়ে ধোঁয়া ছাড়ল আপন মনে। রয়ে শয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল, অতিরিক্ত শান্তি পেলে মানুষ মরে যায় বান্দির মেয়ে। আর তুই এখনই মরে গেলে আমি জ্বালাবো কাকে বল। তৎক্ষণাৎ মুখাব্বয়ে রাগ ফুটল মাহির। চপল পায়ে দ্রুত পদে এগিয়ে এলো 2 কদম। চোখ দুটোর বাঁধ ভাঙিয়ে কাঁদতে কাঁদতে জবাবে বলল, যা করার জন্য এনেছেন তা করে আমায় নিস্তার দিচ্ছেন না কেন। দৃষ্টি সরু হলো মুগ্ধর। চেয়ে রইল মেয়েটার ক্রন্দনরত মুখ পানে।
পাহাড়সম দেহটা কাউচের গায়ে ফের এলিয়ে দিয়ে টান বসালো সিগারের শেষ ভাগে। স্নিগ্ধ গলায় জিজ্ঞেস করল, কি বলতে চাইছিস? ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টানল মাহি। বুকের উপর এক অদৃশ্য পাথর বসিয়ে উদ্যত হলো এক দুঃসাহসিক কর্ম সম্পাদনে। দুই হাতে আলগোছে পরনের জামাটার পেছনের ভাগের চেনখানা টেনে নামালো সপ্তদশী। চোখ দুটোতে অবাধ লজ্জাদের জলাঞ্জলি দিয়ে দৃষ্টি নোয়ালো কাপত্রয়ী। সপ্তদশীর পেলব মুখখানায় নীরব আর্তনাদ স্পষ্ট। থরথর করে কাঁপছে তার ক্ষুদ্র বদনখানি। এক বুক কষ্ট নিয়ে নিজ উদ্যোগে কাঁধ থেকে নামিয়ে দিল পরনের কুর্তার একাংশ। ফলে দৃশ্যমান সপ্তদশীর নরম মসৃণ বক্ষ বিভাজিকার সম্মুখ ভাগ। বাহ্যিক পোশাকের আড়ালে লুকিয়ে থাকা কালোরঙা অন্তর্বাসের ফিতেটা বড্ড স্পষ্ট এখন। আজ স্বেচ্ছায় নিজের সম্ভ্রম বিসর্জন দিতে প্রস্তুত সপ্তদশী। ঠোঁট কামড়ে কাঁদছে অনবরত। ভঙ্গুর কণ্ঠে সম্মুখে নির্দয়কে আহ্বান জানিয়ে বলল, নিন, ভোগ করে ফেলুন আমায়। এর জন্যই তো আমায় জোর করে তুলে এনেছিলেন, তাই না? তাহলে আর দেরি করছেন কেন? করে ফেলুন সব। শেষমেশ নিজের এই পশুত্বটাও দেখিয়ে ফেলুন। শত হলেও চরিত্রহীনদের কাছে নীতিবাক্য মানায় না মিস্টার বিস্ট। আপনার মতো চরিত্রহীনের মুখে তো আরও আগে মানায় না। দুই হাত দূরত্বে থাকা কাউচের নরম গদিতে পায়ের উপর পা তুলে বসে আছে মুগ্ধ নামক নির্দয় মাফিয়া বিস্ট। সপ্তদশীর এহেন দুঃসাহসিক কর্মে নির্লিপ্ত সে। মুখটা বড় গম্ভীর তার। নিষ্পলক চোখ দুটোর ভাষা অনুভূতি শূন্য। যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় তাকিয়ে আছে সম্মুখে। আশ্চর্য! তার নিখাদ দৃষ্টিযুগল কেমন আঠার ন্যায় আটকে আছে ক্রন্দনরত মাহির মুখ পানে। সপ্তদশীর লাল হয়ে যাওয়া মুখ, ফোলা ফোলা অধর যুগল, তা হতে নজর সরছে না রুড মানবের। অথচ সপ্তদশী যে নিজেকে অনাবৃত করেছে তার জন্য, সেদিকে থোড়াই খেয়াল আছে তার। ওদিকে মাহির কান্না বেগতিক। দাঁতের রুষ্ট চাপে ক্ষত হয়েছে তুলতুলে অধর যুগল। ক্ষতস্থান থেকে নির্বিকারে গড়াচ্ছে লহু। যুবকের নিষ্প্রাণ দৃষ্টি বারংবার ছুটছে সেদিকে। এক হাতে তার ধরে রাখা জ্বলন্ত সিগার। ধোঁয়ারা উঠছে নির্বিকারে। নির্দয় যুবক কেমন নড়ে চড়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। হাতের সিগারটা তখনই অন্যত্র ছুঁড়ে ফেলে। পায়ে ধীর গতি টেনে মাহির পানে এগোচ্ছে সে। বাঁ হাতে ধীরে ধীরে খুলছে নিজের শার্টের বোতাম। সপ্তদশী আর্দিষ্টে দেখল তা। লজ্জায় কষ্টে একাকার হয়ে চোখ মুখ খিচে নিল পরক্ষণে। মুগ্ধ এখনও এগোচ্ছে। শার্টের সবগুলো বোতাম খোলার দরুন উন্মুক্ত হয়েছে তার ফর্সা পেটানো বক্ষ। যুবকের ব্যস্ত পদযুগল তখন হুট করে এসে দাঁড়ালো কুণ্ঠায় বেঁকে দাঁড়িয়ে থাকা মাহির একদম মুখোমুখি। চোখ খিচে রাখা মাহি স্পষ্ট অনুভব করছে যুবকের উপস্থিতি। ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বাড়ছে তার। সর্বাঙ্গে ছেয়েছে হিমশীতলতা। ঘৃণায় তিক্ত হচ্ছে তার তনুমন। ঠিক তখনই যুবক ঘটালো এক অদ্ভুত কাণ্ড। নিজের গা থেকে একটানে আধভেজা শার্টটা খুলে এনে সপ্তদশীকে এক আকাশসম হতবাকতায় ডুবিয়ে দিয়ে শার্টখানা আলতো করে জড়িয়ে দিল সপ্তদশীর অনাবৃত গায়ে। তখনই কপাল গুছায় মাহি। এক ঝটকায় চোখ দুটো অনাবৃত করে সম্মুখে তাকাতেই যাবে, তার আগেই টের পেল তার কানের কাছে মুখ নামিয়ে এনেছে মুগ্ধ। সেথায় যুবকের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে নির্বিকারে। মাহি স্থির হয়ে গেল তৎক্ষণাৎ। শিরদাঁড়া সোজা করতেই ভারী অথচ বড্ড শান্ত কণ্ঠে মুগ্ধ আওড়াল, আমি চরিত্রহীন হলে তুই এখনো আমার কাছে পবিত্র রইলি কি করে বান্দির মেয়ে? হিংস্র পশুরা তো শিকার দেখলে স্থানকাল বিবেচনা করে না।